নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো কাবলি চানার রেসিপি। আর এখানে আলুটাকে বয়েল করে নিয়েছি। আলুর পরোটা কম্বিনেশন হবে কাবলি চানার সঙ্গে আলুর পরোটা। তাহলে আমি আজকে শুরু করব রেসিপি। মশলা তৈরি করব আলুর পরোটা। গোটা জিরে, মেথি আর শুকনো গোটা লঙ্কা, এই গোটা আমি ভালো করে ভেজে নেব। ভালো করে রোস্ট করে সুন্দর করে এটাকে আমি আগে যতক্ষণ পর্যন্ত না একটা মচমচে ভাব আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটাকে সুন্দরভাবে ভাজবো। তারপরে এটাকে হামানদিস্তা কিংবা মিক্সিং জারে আমি এটাকে পিষে নেব। একটা খুব সুন্দর স্মেল আসে। গোটা জিরে, দুটো চারটে মেথি আর গোটা শুকনো লঙ্কা, এতে আমি কিন্তু যতটুকু লাগবে ঠিক ততটুকুই দেব, বেশি দেব না। সুন্দরভাবে এই করে ভেজে নেবো একটু, যতক্ষণ পর্যন্ত না একটু লাল হচ্ছে কিংবা এটা সুন্দরভাবে না ভাজা হচ্ছে তার জন্য আমি কিন্তু অপেক্ষা করব। আঁচটা একটু জোরেই দিয়ে দেবো। ভাজা শুরু হয়েছে, একটা সুন্দর এক ফটফট করে একটা আওয়াজ হচ্ছে। লঙ্কাগুলো ভাজা হয়ে যাবে। এরকমভাবে আমি কিন্তু এটাকে ভালো করে ভেজে নেব। গোটা জিরে, লঙ্কা এবং মেথি সবকটাই সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। সুন্দরভাবে একটু নেড়ে নেবো যাতে একদিক না বেশি পুড়ে যায়। এরকমভাবে কিন্তু ড্রাই রোস্ট করে নিতে হবে, তাহলে কিন্তু আলুর পরোটা খুব সুন্দর এই মশলাটার জন্য টেস্ট হয়। আমি আলুর মধ্যে মেশাবো 1 চামচ আমচুর পাউডার, যাতে একটু টক ভাব আসে আলুর পরোটার মধ্যে। এখানে মশলাটা যেটা তৈরি করে রেখেছিলাম, রোস্টেড জিরে, লঙ্কা আর মেথি, সেইটা আমি একটু বেশি করেই দেব টেস্ট সুন্দর হবার জন্য। এখানে দিয়ে দিলাম এটা। আর এখানে পরিমাণ মতো দেব বিট নুন। ব্যাস, এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে তারপর ফিরে আসছি। দুর্গা পুজোর কটা দিন, যে কোনো একদিন অবশ্যই এই রেসিপিটা বানাবেন। যদি নিরামিষ আপনারা খান, নিরামিষ পেঁয়াজ দেবেন না, রসুন দেবেন না, নিরামিষ হিসাবে বানাবেন। আর যদি মনে হয় যে পেঁয়াজ খাচ্ছেন তাহলে পেঁয়াজ দেবেন, যেমন ইচ্ছা। দই, টক দই আর ফ্রেশ ক্রিম আমি কিন্তু একসঙ্গে এটা ফাটিয়ে রেখে দিয়েছি। এখানে নিয়ে নিয়েছি সাদা তেল, এখানে কাঁচা পাকা লঙ্কা, এখানে আলু কেটে রেখে দিয়েছি ছোটো ছোটো করে। এখানে কাবলি চানাটা যেহেতু ওভারনাইট গতকাল ভালো করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তাই এখানে খুব সুন্দর হয়ে গেছে, বড়ো হয়ে গেছে একদম পুরো। আর এখানে নিয়েছি আদা রসুন পেস্ট, এর সঙ্গে আরও কিছু মশলা অ্যাড করব। প্রেশার কুকারটা আমি এর মধ্যে বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল। যতটা দরকার আমি ততটাই দেব, বেশি দেব না। এবারে এর মধ্যে একটু গরম হলে তারপরে আমি এর মধ্যে ঢেলে দেবো পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো সুন্দর একদম পুরো লাল করে ভেজে নেবো। যতক্ষণ পর্যন্ত না লাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এগুলো সুন্দরভাবে ভাজতে থাকবো। যাই হোক, ততক্ষণ আমি একটু ক্যামেরাটা অফ করি। এবারে আমি দেখতে পাচ্ছি পেঁয়াজটা অনেকটা লাল মতো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে অল্প কিছুটা 8-10টার মতো মেথি দানা দেবো, যাতে সুন্দর একটা গন্ধ আসে তার জন্য। কিন্তু একেবারে তৈরি করে নেবো। আমি আলাদা করে এটা
করব না। একটু মেথি দানাটা ভাজা হবে। পেঁয়াজগুলো কত সুন্দর লাল হয়ে গেছে একদম পুরো। এইরকমভাবে কিন্তু আমি পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। মেথিগুলো দেখা যাচ্ছে লাল হয়ে গেছে। এর মধ্যে যে মেথিগুলো দিয়েছিলাম প্রথমে ওটা দেওয়া উচিত ছিল, যদি দেওয়া হয়নি, কিন্তু অসুবিধে নেই, ভাজা হয়ে গেছে পেঁয়াজের সঙ্গে, ওটাও লাল হয়ে গেছে। আঁচটা আমি কমিয়ে দেবো। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো যে আলুগুলো রেখে দিয়েছিলাম, আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। সুন্দর করে আমি ভাজবো। আমি কিন্তু একেবারে বসিয়ে দেবো। আমি বারে বারে একদম শেষে গরম মশলা, তেঁতুলের পাল্প, দই, ফ্রেশ ক্রিম এগুলো কিন্তু শেষে দেবো না, কিছু জিনিস আগে দিয়ে একসঙ্গে আমি এগুলো বসিয়ে দেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাবলি চানাগুলো, যেগুলো আমি গতকাল রাত পর্যন্ত আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এগুলো আমি ভালো করে, এগুলো কিন্তু একসঙ্গে আমি এবারে ভালো করে আমি এগুলো নাড়িয়ে নেব। একটু ভাজা ভাজা সুন্দর হবে। আমি এবার এর মধ্যে এই যে লঙ্কা দিয়ে দেবো, একটা কাঁচা লঙ্কা, একটা পাকা লঙ্কা ভাগ করে দিয়ে দেবো। এবারে আমি এখানে দেবো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। আপনারা যেমন লঙ্কা খান সেরকম লঙ্কা গুঁড়ো দেবেন। এটা একটু আবার ফের নাড়িয়ে দেবো। আবার ফের এবারে দেবো আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর একটু নাড়িয়ে দেবো। আঁচটা কিন্তু কমিয়ে রাখবো, তাহলে কাবলি চানাগুলো, মশলা সব কিন্তু এরকম একটু একটু করে নাড়িয়ে নেব। এবারে দেবো পরিমাণ মতো এতটা পর্যন্ত ধনে গুঁড়ো, আর এইবারে দেবো এতটা জিরে গুঁড়ো। ব্যাস, এগুলো একদম পুরো দিয়ে দিলাম, একটু নাড়িয়ে দিলাম ভালো করে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো যে আদা রসুন পেস্ট রেখে দিয়েছিলাম, সেটা এবার এর মধ্যে দিয়ে দেবো। পড়তেই চাইছে না। এবার আবার ফের এটা আমি কিন্তু সুন্দরভাবে, এটাকে আমি আঁচ কমিয়ে রেখেছি, নাড়িয়ে দেবো সুন্দরভাবে। এবারে আমি অ্যাড করব এর সঙ্গে মার্কেটে অ্যাভেলেবেল চানা মশলা। এটা কিন্তু যে কোনো দোকানেই পাওয়া যায়। আমি 1 চামচ চানা মশলা অ্যাড করব, যাতে খুব সুন্দর টেস্ট হয়, সেই জন্য। এবার আমি এতে অ্যাড করব গরম মশলা গুঁড়ো। ব্যাস, এইবারে সুন্দরভাবে আমি নাড়িয়ে দেবো। ভালো করে, যখন বেশ একটা খুব সুন্দর স্মেল আসবে, আঁচটা একটু জোরে তুলে দিতে হবে, তাহলে কিন্তু ভাজাটা ভালো হবে। একদম পুরো শুকনো, এই যে ঠিক এইরকমভাবে কালার অটোমেটিক চলে আসবে। অনেকে চায়ের লিকার দিয়ে কালার তৈরি করে, এটা করার কোনো প্রয়োজন নেই। অটোমেটিক কিন্তু মশলাগুলো ভালো করে ভাজা হলে, পেঁয়াজটা ভালো করে ভাজা হলে অটোমেটিক কিন্তু কালার চলে আসবে। আলাদা করে চায়ের লিকার অ্যাড করার কোনো প্রয়োজন নেই। এই যে এইরকমভাবে আমি কিন্তু কন্টিনিউ ভাজছি। একটা অসম্ভব সুন্দর একটা কিন্তু স্মেল আসছে। এইবারে যেহেতু সুন্দর স্মেল বেরিয়েছে, আমি তো এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবারে জল দিয়ে আমি কিন্তু এটাকে এবারে, খাবার সোডা দেওয়ার দরকার নেই। খাবার সোডা দিলে টেস্ট একটু কমে যায়, যার জন্য আমি খাবার সোডা দেব না। একটা রাত যেহেতু ভিজানো ছিল, তাই ওতেই এনাফ। আর এখানে আলু আর কাবলি চানা আমি যেভাবে তৈরি করি, আমি সেইভাবে রাখাচ্ছি। এই যে অটোমেটিক্যালি কিন্তু কি সুন্দর একটা কালার এসেছে। এতে কিন্তু আলাদা করে কোনো কিছু দেওয়ার দরকার পড়েনি। এইবারে আমি এটাতে ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে 4টে হুইসেল হবে, তখন আমি কিন্তু
খুলে দেখাবো তখন কি পজিশনে রয়েছে। সিটি পড়ে গেছে। এইরকমভাবে 4টে হুইসেল হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করব। আঁচটা কিন্তু মিডিয়ামেতে রয়েছে। 4টে সিটি হলেই আমার কিন্তু হয়ে যাবে। এখানে তেঁতুলের পাল্পটা তৈরি করে রেখে দিয়েছি, এখানে টক দই, ফ্রেশ ক্রিম, এখানে কাঁচা পাকা লঙ্কা, একটা গার্নিশিংয়ের জন্য রেখে দিয়েছি। ময়দাটাকে এবারে মাখবো, ময়দাটাকে মেখে আবার ফের কিছুক্ষণ রেখে দেবো, ওই জন্য বাটিটা পরিষ্কার করে নিলাম। নেক্সট হুইসেলের অপেক্ষায় রয়েছি। যাই হোক, এবার ময়দাটা তৈরি করব। দুর্গা পূজার যেহেতু স্পেশাল আলুর পরোটা আর সাথে কাবলি চানা, অনেক সুন্দর একটা কম্বিনেশন। অবশ্যই আপনারা এইভাবে বানাবেন। এখানে নিয়ে নিয়েছি ময়দা, পরিমাণ মতো ময়দা এতটা নিয়ে নিয়েছি। এবারে আমি এতে দেবো সাদা তেল পরিমাণ মতো, তারপরে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো এখান থেকে লবণ দিয়ে দেবো। এবার আমি এটাকে ভালোভাবে সুন্দর করে এরকম করে ভালো করে মেখে নেব, যতক্ষণ পর্যন্ত না এটা ঠিক মতো ভাবে এটা মিশে যাচ্ছে লবণ এবং তেল ময়দার সঙ্গে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এইভাবে সুন্দর করে আমি এটাকে মেখে নেব। তারপরে এবার এইটাকে টাইট করে সুন্দর করে ভালোভাবে এটাকে মাখবো। এবারে এতে জল দেবো, অল্প অল্প করে জল দিয়ে মাখবো, যতক্ষণ পর্যন্ত না, বেশি একসঙ্গে অনেকটা জল দেবো না, দিলে কিন্তু নরম হয়ে যেতে পারে ময়দা। যেমন যতটুকু দরকার এরকম আস্তে আস্তে করে এইরকমভাবে মেখে নিয়ে একটা ডো তৈরি করে রেখে দেবো। অন্তত 15-20 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেবো। একদম পুরো পারফেক্ট তৈরি হয়ে গেছে ডোটা। ঠিক এইরকমভাবে আমি এরকমভাবে ঠিক তৈরি করে রেখে দিয়েছি। ব্যাস, এইবার আমি এটাকে অন্তত 15 মিনিট আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো। অটোমেটিক্যালি একদম পুরো সফট হয়ে যাবে, আর কিছু করছি না, জাস্ট 15 মিনিট আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। পারফেক্ট হয়েছে, কালারটাও খুব সুন্দর এসেছে, সিদ্ধ একদম খুব সুন্দর হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। এই যে আমি একটা চেক করে রেখে, এই যে একদম পুরো সিদ্ধ হয়ে গেছে, পুরো নরম, একদম পুরো নরম হয়ে গেছে। যাই হোক, এইবারে আমি জল আর দেওয়ার দরকার নেই। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, এবারে দেব তেঁতুলের যে পাল্পটা তৈরি করে রেখেছিলাম, তেঁতুলের পাল্পটা আমি এর মধ্যে দিয়ে দেবো। তারপরে এখানে যে ফ্রেশ ক্রিম আর টক দই রেখে দিয়েছিলাম, ভালো করে ফাটিয়ে রেখেছিলাম, সেইটা আমি এর মধ্যে আমি এটা দিয়ে দেবো। এগুলো এবারে সুন্দর করে আমি কিন্তু ভালোভাবে নাড়িয়ে নেব। একদম পুরো কত সুন্দর কালারটাও এসে গেছে। আপনারা ইচ্ছা করলে একটু চিনি দিলে দিতে পারেন ব্যালেন্স করার জন্য, কিন্তু আমাদের বাড়িতে কেউ মিষ্টি খায় না। এটা হলে টক সবাই পছন্দ করে, হালকা টক, আর অল্প একদম একটুখানি কসুরি মেথি রোস্ট করে রাখা ছিল, সেইটা দেবো। বেশি দিলে তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যাই হোক, একটুখানি ফুটিয়ে নেবো, তারপরে সার্ভ করব ঠিক সময় করে। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানাবেন, আর কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না। একটু ফুটিয়ে দেবো, আর কিছু না, ফুটিয়ে নিয়ে তারপর ফিরে আসছি। আবার ওদিকে তো আলুর পরোটা দেখাতে হবে, ময়দাটা মেখে রেখে দিয়েছি।
এই যে এটা একদম পুরো নরম হয়ে গেছে। সুতরাং এবার আমি এগুলোর থেকে একটা একটা করে লেচি কেটে নেব। এইখানে আমি এইভাবে লিচি এইরকমভাবে আমি কিন্তু করে নিচ্ছি। স্ট্যান্ডের অসুবিধে এইরকমভাবে আমি কিন্তু যেমন পাচ্ছি দেখাচ্ছি। এইরকম স্ট্যান্ড আমার রয়েছে, এরকমভাবে নিতে হবে কে জানে। এইরকমভাবে এইরকমভাবে 3টে করে নিয়েছি। আর এই আরেকটা আমি কিন্তু এই সাইডে আরও একটা আমি এইরকমভাবে লিচি আমি করে নেবো। ব্যাস, এই যে আলুর যে পুরটা রয়েছে ওবেলা আমি বানিয়ে রেখেছিলাম, তার এই যে এইটাকে আমি এরকম করে ভালো করে যেমনভাবে পিঠার মধ্যে যেরকম করে পুর দেয় ঠিক আমি সেইভাবে কিন্তু আমি এইটাকে আমি এরকমভাবে এরকম পাতলা করে নেবো। পাতলা করে নিয়ে কিন্তু আমি এর মধ্যে আমি এই পুরটাকে একদম পুরো ভর্তি করে এতটা পরিমাণ মতো দিয়ে দেবো। দিয়ে এর মুখটা কিন্তু আমি একেবারে ভালোভাবে বন্ধ করে দেবো। এইরকমভাবে আমি যে কটা রয়েছে 4টে যেহেতু দেখাবো তাই 4টেই আমি কিন্তু এইভাবে তৈরি করে নেব, এরকম করে সুন্দর করে, যাতে মুখটা ভালো করে সিল হয়ে যায়, একদম না বেরোতে পারে। ঠিক আমি সেইভাবে এই যে এরকমভাবে আমি এটা করে রেখে দিলাম। এইভাবে আমি কিন্তু এই 4টে লিচি এইভাবেই আমি তৈরি করে রেখে দেবো। 4টে এইভাবে তৈরি করে নিয়েছি। এইভাবে এবার এর মধ্যে আমি বেলবো। এখানে নিয়ে নিয়েছি আমি একটা লিচি নিয়ে নিয়েছি। এবার আমি এতে একটু নিচ করে তেল দিয়ে দেবো, একটু বেশি তেল লাগবে, আপনার ময়দা দিয়েও হলে বেলতে পারেন। এরকম করে কিন্তু আমি এপিট ওপিট করে একটু যে পরোটার সাইজ হয় সেই পরোটার সাইজ করে কিন্তু আমি কিন্তু এইটাকে সুন্দরভাবে আমি কিন্তু বেলে নেবো। এইরকম করে যতক্ষণ না পরোটার সাইজ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এইভাবে আস্তে আস্তে করে বেলে নেবো। এই যে ঠিক এইরকম সাইজের করে রেখে দেবো। ব্যাস এইরকমভাবে আর বাকি কটা বেলে নেবো। আমি এখানে 2টো বেলে রেখে দিয়েছি, ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। আমি কিন্তু আগে একটু সেঁকে নেব, এমনি সেঁকে নেব। এপিট ওপিট করে সেঁকে নিয়ে তারপরে আমি কিন্তু এতে তেল দেবো। এটা কিন্তু তাহলে ক্রাঞ্চি হবে। আর না হলে আমি যদি ডাইরেক্ট তেল দিয়ে দিই বেশি তেল লাগবে, একটুখানি পরে কিন্তু নরম হয়ে যাবে। তার জন্য আমাকে একটু অপেক্ষা করতে হবে। আঁচটা কিন্তু একদম পুরো জোরে তুলে দেবো। গ্যাসের আঁচ পুরো জোরেই থাকবে, কম হলে কিন্তু হবে না। যাই হোক, একদিক ভালোভাবে হয়ে গেলে তারপর আমি আরেক দিকে, তবে একদম ভর্তি ভর্তি করে পুর দিয়েছি বলে ওই জন্য একটু ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু আমি যদি একটু কম পুর দিতাম তাহলে কিন্তু খেতে অবশ্য ভালো লাগতো না। এটা কিন্তু খেতে ভালো লাগবে একটু বেশি করে পুর দিলে। কিন্তু খুব সাবধানে ভাজতে হবে যাতে এক পিঠ হয়ে যায় এবং আরেক পিঠ তারপরে হবে। এইরকমভাবে কিন্তু আমি এক পিঠ সুন্দর করে ভেজে নেব। এক পিঠ যেহেতু হয়ে গেছে, এবার আরেক পিঠ আমি এভাবে একদম পুরো আঁচ জোরে করে একটু হালকা হালকা একটু রং ধরে যাবে, ঠিক সেই সময় আমি কিন্তু এটাকে আমি আবার উল্টে দেবো। এই যে এইরকমভাবে এই পিঠেতে একটু রং হয়ে গেছে, আবার এই পিঠেতে। এটা দুর্গাপূজার স্পেশাল, অবশ্যই এই রেসিপিটা। কাবলি চানা সাথে আলুর পরোটা, অনেক সুন্দর রেসিপি এটা দুর্গাপুজোর জন্য। যারা পেঁয়াজ খান অবশ্যই তারা পেঁয়াজ দেবেন, আর যারা পেঁয়াজ না খান নিরামিষ। তবে হ্যাঁ, পেঁয়াজের যে টেস্ট আসবে নিরামিষে কিন্তু ওই টেস্ট আসবে না। তবে দই, টক দই সাথে ফ্রেশ ক্রিম, তার কিন্তু আলাদা একটা অবশ্যই টেস্ট খুব সুন্দর থাকে। আপনারা অবশ্যই এইভাবে বানাবেন। এইভাবে তেল দেব। 2 পিঠ কিন্তু ভালো করে সেঁকা হয়ে গেছে। আমি বেশি বড় করে করিনি, ছোট ছোট করে করেছি। আমি কিন্তু এটা ময়দা দিয়ে ইচ্ছা করলে বেলতে পারতাম, ময়দা দিয়ে বেললে কিন্তু এটা আরো বড় হতো। কিন্তু যেহেতু আমি তেল দিয়ে বেলেছি তাই এটা ফেটে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, ওই জন্য আমি ঠিক এইভাবে করে নিয়েছি। যাই হোক, এটা আমার হয়ে গেছে। এটা আমি এবারে তুলে রেখে সেম পদ্ধতিতে আমি কিন্তু আরও একটা আমি এইভাবে
ভেজে নিচ্ছি। জাস্ট আমি এক পিঠটা কিন্তু আমি জাস্ট এমনি সেঁকে নেবো, তারপর টানিয়ে নেবো। ঠিক এইভাবেই হবে। আঁচটা জোরে রেখে দেবো, আঁচটা কিন্তু কমাবো না। তবে হ্যাঁ, প্রয়োজনে কমানো বাড়ানো যেতেই পারে। যদি মনে হয় যে পুড়ে যাচ্ছে কিংবা বেশি আঁচটা জোরে খুব হয়ে গেছে, তখন কিন্তু অবশ্যই আঁচ কমিয়ে দিতে হবে। কেন খাবারটার উপর ডিপেন্ড করে। বিভিন্ন পাত্র বিভিন্ন রকম থাকে। পাতলা পাত্র হলে কিন্তু আঁচ কমিয়ে রান্না করা ভালো। আর যদি হেভি পাত্র থাকে, মানে ফ্রাইং প্যান যদি হেভি থাকে, তাহলে তখন কিন্তু আঁচ জোরে দিলেও অতটা অসুবিধা হয় না। কিন্তু পাতলা ফ্রাইং প্যান হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই প্রয়োজনে কমানো এবং প্রয়োজনে বাড়ানো অবশ্যই। এইভাবে আমি যেভাবে বানালাম, অবশ্যই আপনারা এইভাবে বানাবেন। আর এক হাতে বানানো, এক হাতে মোবাইল ধরে তৈরি করা, এটা কিন্তু খুবই অসুবিধা হয়। যার জন্য আমি একটা দুটো দেখাচ্ছি। স্ট্যান্ডে মাঝে মাঝে রেখে সেখানেও অসুবিধে হচ্ছে, দেখা যাচ্ছে। এই রকমভাবে অবশ্যই আপনারা বাড়িতে ভর্তি করে আলুর পুর দিয়ে দিয়েছি। যদি অল্প থাকতো তাহলে কিন্তু আরেকটু পাতলা করে আর একটু বড় করে দেখানো যেত। যাই হোক, এইভাবে আপনারা বানাবেন আর গরম গরম এনজয় করবেন। সমস্ত পুজোটা যাতে আপনাদের ভালো কাটে, সেটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্যাস, এবার এটাকে আমি তুলে নেব। তারপর তৈরি হয়ে গেল দুর্গাপূজার স্পেশাল রেসিপি, আলুর পরোটার সাথে কাবলি চানা বা চানা মশলা। আপনারা যেমনভাবেই বলুন না কেন, এইভাবে অবশ্যই বানাবেন। অনুষ্ঠান বাড়ির থেকেও কিন্তু অনেক হাজার গুণ বেটার লাগে। আর যেভাবে বানিয়েছি এইভাবে বানাবেন, স্কিপ করে দেখবেন না। দারুণ কম্বিনেশন। পুজোটা প্রত্যেকে ভালো কাটাবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলটাকে, তাদের অজস্র ধন্যবাদ। যারা যারা কমেন্ট করছেন, যারা যারা দেখছেন, তাদের অজস্র ধন্যবাদ আমার তরফ থেকে। প্রত্যেকের পুজোটা ভালো কাটুক, আমি এই প্রার্থনা করি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে উৎসাহ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।